প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। যাই হোক, অনেক দিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না। যাই হোক, এই অনলাইনে ক্লাসের মাধ্যমে কিছু সংযোগ স্থাপনের চেষ্টা হচ্ছে। আজকের আমি তোমাদের পড়াবো দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের পাঠ্য বিষয়ে একটি কবিতা আমি দেখি। কবিতা পড়ানোর আগে কবিতাটির লেখক শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিয়ে থাকি। শক্তি চট্টোপাধ্যায় রবীন্দ্র পরবর্তী আধুনিক বাস্তববাদী সমাজ সচেতন কবিদের মধ্যে অন্যতম কবি। আধুনিক কবিদের যে চিন্তা চেতনা, বাস্তবতা, আধুনিক সমাজ সংস্কৃতি সম্পর্কে যে চেতনা, সেই চেতনা শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যেও প্রত্যক্ষ করা গিয়েছে। শক্তি চট্টোপাধ্যায় 1933 খ্রিস্টাব্দে 25শে নভেম্বর দক্ষিণ 24 পরগনা বহুড়ুতে জন্মগ্রহণ করেন। বহুড়ু আমরা সবাই জানি, জয়নগরের পরের স্টেশন বহুড়ু। এছাড়া তোমরা জেনে থাকবে বহুড়ুর হচ্ছে একটা বিখ্যাত জিনিস, শীতের সময় খুবই জনপ্রিয় বহুড় মোয়া। সেই বহুড়ুতেই শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম। পিতা বামানাথ চট্টোপাধ্যায়, মাতা কমলা দেবী। কবির শৈশবের কিছুটা সময় কেটেছে মামার বাড়িতে। 40-এর দশকে তিনি কলকাতার বাগবাজারে মামার বাড়িতে থাকতেন। কবি ছোটবেলা থেকে হাতের কাজে আগ্রহ থাকায় কবি ভর্তি হন কাশিমবাজারের পলিটেকনিক স্কুলে। ছাত্র জীবন থেকেই কবিতা লেখা শুরু করেন তিনি। 8ম শ্রেণী পড়ার সময় হরিপদ কুশারির প্রভাবে কবি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। কমিউনিস্ট মানে বামপন্থী চিন্তাধারার অধিকারী ছিলেন। বামপন্থী যে রাজনৈতিক দল, সেই দলে তিনি যোগ দিয়েছিলেন। তিনি রূপচাঁদ পক্ষী ছদ্মবেশে কবিতা লেখা শুরু করেন। রূপচাঁদ পক্ষী নামে ছদ্মনামে তিনি কবিতা লেখা শুরু করেন। স্কুলে পড়াকালীন শক্তি চট্টোপাধ্যায় নবোদয় নামে একটি হাতে লেখা পত্রিকা বের করেন। স্কুলের পাঠ সমাপ্তের পর তিনি বাংলা সাহিত্যে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। কিন্তু কমিউনিস্ট আন্দোলনের সক্রিয় সদস্য শক্তি চট্টোপাধ্যায় ছাত্র জীবনের রাজনীতির কারণে কলেজে ঠিকমতো যেতে পারতেন না, বা কলেজে অনেক অ্যাবসেন্ট হয়ে গিয়েছিলেন। তাই ডিসকলেজিয়েট হন, ফলে সেইখানে তার পড়াশোনা শেষ হয়। পরবর্তীকালে কবি বুদ্ধদেব বসুর প্রেরণায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে ভর্তি হলো কম সময়ের মধ্যে। সেখানে ও পড়ার ইতি টানতে হয়। তুলনামূলক সাহিত্য বা কম্পারেটিভ লিটারেচার যেটা বলা হয়, তাই নিয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেখানেও তিনি পড়াশোনা কমপ্লিট করতে পারেননি। কর্মজীবন কবির চাকরি ছিল ক্যারিয়ন নামক একটি বিজ্ঞাপন কোম্পানিতে কপিরাইটারের কাজ করতেন। পরবর্তীকালে তিনি ভারতী প্রকাশনা সংস্থায় যোগ দেন। শক্তি চট্টোপাধ্যায় পরিকল্পনাতে এই প্রকাশনা সংস্থা থেকে শ্রেষ্ঠ কবিতার সিরিজটি প্রকাশিত হতে শুরু করে। এই সময়ে বন্ধু পিতৃ গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় একটি টিউটোরিয়াল হোম খোলেন তিনি। পরবর্তীকালে বিশ্বভারতীতে তিনি অতিথি অধ্যাপকের হিসাবে নিযুক্ত হন। বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত হয় শক্তি চট্টোপাধ্যায়ের জম কবিতাটি। এটি তার প্রথম প্রকাশিত কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং এই পত্রিকার অন্যতম প্রধান কবি হয়ে ওঠেন। তাহলে কৃত্তিবাস পত্রিকায় যোগ দেন এবং কৃত্তিবাস পত্রিকার অন্যতম প্রধান কবি হয়ে ওঠেন। ধীরে ধীরে শক্তি চট্টোপাধ্যায় 50-এর দশকের একজন শক্তিশালী ও জনপ্রিয় কবি হিসেবে আত্মপ্রকাশ করেন। কবিতা রচনাই ছিল তাঁর একমাত্র
আশ্রয়। তিনি কবিতাকে পদ্য বলতেন। পুলিঙ্গ সমাদান নামে একটি গদ্য চর্চাও করেছেন। 1961 খ্রিস্টাব্দে তিনি কুয়োতলা নামে একটি প্রথম উপন্যাসটি লেখেন। প্রকৃতির পাশাপাশি প্রেম, নারী এবং মানুষ নিয়েও তিনি কবিতা লিখেছেন। তার জীবন ছিল বেপরোয়া এবং বন্ধনহীন। যুগের যন্ত্রণাকে গায়ে মেখে তিনি অস্থিরতায় ছটফট করেছেন। কবির উল্লেখযোগ্য কাব্যগুলি হল হে প্রেম, হে নৈশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, ঈশ্বর থাকেন জলে, সোনার মাছি খুন করেছি, কহু নষ্ট হয়ে যায়। তার লেখা উল্লেখযোগ্য ছোট গল্প নিরুপমের দুঃখ। এছাড়াও তিনি যমদূত, অমর খৈয়াম, গালিব প্রমুখ কবিতা অনুবাদ করেছেন। যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য 1983 খ্রিস্টাব্দে তিনি একাডেমি পুরস্কার লাভ করেন। যাই হোক, কবি আমাদের বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় অপূরণীয় সাহিত্য সম্ভার সৃষ্টি করে গিয়েছিলেন। 1995 খ্রিস্টাব্দে 23শে মার্চ শান্তিনিকেতনে শক্তি চট্টোপাধ্যায়ের জীবন অবসান ঘটে। এবার আমি তোমাদের একটু আলোচনা করছি যে আমি দেখি কবিতাটির মূল বিষয়বস্তু কী। এখন প্রথমে কবিতাটি পড়ার আগে বা কবিতাটির বিষয়বস্তু আলোচনার আগে কবিতাটির উৎস জেনে রাখা দরকার। দুটো বইয়ে আমি দেখলাম দুরকম আছে। একটা বইয়ে দেখছি যে কবিতাটির উৎস হচ্ছে অঙ্গুরি, তো হিরণ্যজল কাব্যগ্রন্থের অন্তর্গত। আবার আরেকটা বইয়ে দেখছি যে যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থের অন্তর্গত। যাই হোক, এটা আমার কাছে বিতর্কিত থেকে গেল কোন কাব্যগ্রন্থের এই কবিতাটি অন্তর্গত। কবি এখানে বোঝাতে চেয়েছেন যে অরণ্য সংকুল প্রাকৃতিক পরিবেশ, আস্তে আস্তে মানুষ যত সুসভ্য আধুনিক হচ্ছে, মানুষের সুসভ্যতা আধুনিকতার সঙ্গে সঙ্গে যে অরণ্য সংকুল প্রাকৃতিক পরিবেশেরও যে ধ্বংস হচ্ছে, এবং সেই ধ্বংস আমাদের মানব জীবনে, আমাদের সমাজ জীবনে কতটা ক্ষতির সম্মুখীন করছে বা ক্ষতির সম্মুখীন করে দিচ্ছে, সেটা আমরা ভাবলে খুবই হতচকিত হয়ে যাব। এক সময় মানুষ ছিল অরণ্যচারী মানুষ যখন ছিল তখন মানুষের কিন্তু এত অসুখ বিসুখ, এত রোগ, এত ব্যাধি মানুষের ছিল না। মানুষ অরণ্য প্রকৃতির বুকে থাকত, অরণ্যের ফলমূল খেয়ে জীবনযাপন করত। সামান্য কিছু অসুখ বিসুখ হলে অরণ্যের পাতা, ফল ইত্যাদির মাধ্যমে ইত্যাদিকে ওষুধ হিসাবে ব্যবহার করত। কিন্তু মানুষ যখন থেকে গৃহী হলো, সংসারী হলো, আস্তে আস্তে গৃহী সংসারী থেকে গ্রাম্য জীবন ছেড়ে নগর জীবনের দিকে যত এগোতে লাগলো, মানুষ যত সুসভ্য হতে শুরু করলো, যত নাগরিক জীবনের বিকাশ ঘটতে লাগলো, তত অরণ্য প্রকৃতির সঙ্গে, গাছপালার সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক তত দূরে সরে যেতে লাগলো। আধুনিক সুসভ্য মানুষ নিজের প্রয়োজনে অরণ্যকে ধ্বংস করে বড় বড় প্রাসাদ, অট্টালিকা, কল কারখানা স্থাপন করছে। কিন্তু যতই সুসভ্য আধুনিক হচ্ছে, যত কল কারখানা, প্রাসাদ স্থাপন করছে, ততই কিন্তু মানুষের যে বেঁচে থাকার স্বচ্ছ অক্সিজেন, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে স্বাস্থ্যকর পরিবেশ, তত মনুষ্য সমাজ থেকে, পৃথিবী থেকে তত দূর হয়ে যাচ্ছে। আজকের মানুষের নানা রকম অসুখ বিসুখ প্রকটভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজকের নিত্য নতুন অসুখ বিসুখ, রোগ আবিষ্কার হচ্ছে। আজকের মানুষ জরা ব্যাধিতে জীর্ণ হয়ে যাচ্ছে। সুসভ্য আধুনিক মানুষের যত হচ্ছে ততই তার ব্যাধিগ্রস্ত হচ্ছে, ততই অসুখ বিসুখে মানুষ আক্রান্ত হচ্ছে। তার অন্যতম প্রধান কারণ হলো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, নির্বিকারে মানুষের গাছ কাটা, এবং তার জন্য মানুষের আজকের এই ক্ষতি হচ্ছে।
তাই কবি শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে গাছ আমাদের পরম বন্ধু। গাছের সবুজ সতেজ রং বা বর্ণ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, আমাদের রেটিনাকে সুস্থ রাখে। এছাড়া গাছের সান্নিধ্যে এলে মানুষ সুস্থ সবল সতেজ হয়। এই জন্য আমাদের প্রত্যেক মানুষের দরকার গাছ বসানো, গাছ লাগানো। এবং সেই আমি দেখি কবিতার মধ্যে দিয়ে কবিও শুধু নিজে নয়, সমগ্র মানব সমাজকেও গাছ লাগাতে বলেছেন, গাছ পরিচর্যা করতে বলেছেন। এবং আধুনিক সুসভ্য নগর জীবন থেকে বেরিয়ে এসে আবার সেই যেন অরণ্য সংকুল প্রাকৃতিক পরিবেশে মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছে। কেননা সেখানে মানুষ সুস্থ সবল থাকবে, সতেজ থাকবে, মানুষের মনে মানসিক প্রশান্তি আরও বৃদ্ধি পাবে। যাক, এবার আমি কবিতাটি পড়ছি, তোমরা একটু শোনো। গাছগুলো তুলে আনো, বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কবি বলছেন যে গাছগুলো তুলে এনে বাগানে বসাও, কেননা গাছ আজকের মানুষের খুবই প্রয়োজন। গাছের আজকের প্রয়োজনীয়তা বেড়ে গিয়েছে। আজকের আমরা যত শহর নগর অট্টালিকার মধ্যে থাকি না কেন, ইট বালি পাথর কংক্রিট মানুষের জীবনকে একঘেয়েমি ব্যতিব্যস্ত করে তুলছে। এবং তার ফলে কী হয়েছে, মানুষ নানা রকম জরা ব্যাধি আক্রান্ত হচ্ছে। তাই মানুষের আরোগ্যের জন্য, সুস্থের জন্য সবুজ সতেজ গাছপালা দরকার। মানুষকে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ওই সবুজ গাছের দরকার। আজকের মানুষের মনে নানা রকম শারীরিক মানসিক যে বিকৃতি ব্যাধি সৃষ্টি হচ্ছে এই গাছের অভাবের জন্য। ওই জন্য কবি বলছেন যত অরণ্য সংকুল সবুজ গাছের ঘেরা প্রাকৃতিক পরিবেশে মানুষ থাকবে, তত মানুষ সুস্থ সবল এবং চিন্তামুক্ত থাকবে। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যাইনি, বহুদিন শহরে আছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। কবি দীর্ঘদিন গ্রাম ছেড়ে শহরে আছে, শহরে ছেড়ে তিনি গ্রামে যেতে পারেনি। তার প্রধান কারণ হলো শহরের কর্মব্যস্ততা। এতটাই তিনি কর্মব্যস্ত হয়ে পড়েছেন যে শহরের গ্রামের কথা ভুলে গেছে। গ্রামের স্মৃতি তাকে বারবার তার মনে আসছে। গ্রামের সেই অরণ্য সংকুল প্রাকৃতিক পরিবেশের শ্যামল স্নিগ্ধ বাতাস, শ্যামল স্নিগ্ধ পেলভ বর্ণ কবির চোখের যে কবির মানসিক যে প্রশান্তি দিয়েছে, কবির চোখের দৃষ্টিকে প্রশান্তি দিয়েছে, তার জন্য কবি ব্যাকুল হয়ে উঠেছে। কবি দীর্ঘদিন শহরে আছে। কবি বলছেন যে শহরের অসুখ কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। অর্থাৎ যত আমরা নগর জীবনের দিকে এগিয়ে যাচ্ছি, যত নগর সভ্যতা বেড়ে যাচ্ছে, তত কি গাছপালা কেটে ফেলছি, তত আমরা বড় বড় অট্টালিকা, কল কারখানা, রাস্তাঘাট, বিভিন্ন ধরনের আধুনিক ডিজাইনের অট্টালিকা স্থাপন করছি। তার ফলে কি হচ্ছে, শহর যত বৃদ্ধি পাচ্ছে তত গাছপালা কেটে ফেলছি, সবুজ নিধন হচ্ছে, বৃক্ষ নিধন হচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, সবুজের অনটন ঘটছে। আর তার পরিণামস্বরূপ কী হচ্ছে, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে। এবং শহর যেন বা নাগরিক সভ্যতা যেন সবুজকে হাঁ করে গিলে খাচ্ছে এবং মানুষের জীবনকে, মনুষ্য সমাজকে ধ্বংসের দিকে যেন ঠেলে দিচ্ছে। তাই বলি গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি চোখ তো সবুজ চায়। তাই কবি বলছেন যে গাছ তুলে আনো, বাগানে বসাও। কবি বলছেন যে চোখের সুস্থতার জন্য, চোখের মণি বা চোখের রেটিনার সুস্থতার জন্য সবুজ গাছপালা দরকার। সবুজ রঙের যে কোমলতা চোখকে সুস্থ রাখে। দেহ চাই সবুজ বাগান, গা জানো বাগানে বসাও, আমি দেখি। কবি বলছেন যে দেহকে সুস্থ সতেজ রাখার জন্য অরণ্য সংকুল প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্যে যেতে হবে। কেননা এই নাগর জীবনে
দীর্ঘদিন থাকার জন্য নগর জীবনের ইট বালি কাঠ, লোহা লক্করের ঘেরা পরিবেশ কবিকে ব্যতিব্যস্ত করে তুলেছে। কবি দেহ মনে এই নাগরিক সভ্যতায় থেকে ক্লান্ত হয়ে পড়েছেন এবং তাই কবি বলছেন যে গাছ লাগাও, সমস্ত পরিবেশকে অরণ্য সংকুল করে তোলো, সবুজে ভরিয়ে দাও, তাতে কী হবে, দেহ মন সুস্থ সতেজ হবে। বুক ভরে সতেজ অক্সিজেন নিতে পারলে, বুক চোখ ভরে সবুজ কোমল শ্যামল রঙের দিকে তাকাতে পারলে চোখের সতেজতা বাড়বে, মনের সতেজতা বাড়বে, দেহের সতেজতা বাড়বে। তাই মনুষ্য সমাজকে টিকিয়ে রাখার জন্য, মনুষ্য সমাজকে সুস্থ সবল সতেজ রাখার জন্য আমাদের পরম বন্ধু গাছকে বেশি করে লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ ছাড়া মনুষ্য সমাজের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই কবি কবিতার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতিকে, সমগ্র মানব সমাজকে আহ্বান করেছেন, যত পারো গাছ লাগাও, গাছ আমাদের পরম বন্ধু। গাছ না লাগাতে পারলে আমাদের মনুষ্য সমাজের বিলুপ্তি অবশ্যম্ভাবী। আমাদের মানসিক শারীরিক সুস্থ সবল সতেজ থাকার জন্য গাছ আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বস্তু। গাছ আমাদের পরম বন্ধু। গাছ রোপণ করতে হবে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশ, চারদিকের পরিবেশকে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ করে শ্যামল সবুজ করে তুলতে হবে, যাতে আমাদের দেহ মনের মানসিক প্রশান্তি আসে, আমরা যেন আরও সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুস্থ সবলভাবে বেঁচে রাখার জন্য সুন্দর পরিবেশ গড়ে দিয়ে যেতে পারি। আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো।